প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কাজল চন্দ্র ভদ্র। আজকে দ্বাদশ শ্রেণীর 55তম ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের স্থিতিবিদ্যার লেকচার 5-এ তোমাদের সাথে আমি বল জুটের লব্ধি এবং এমএন উপপাদ্য নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আশা করি স্থিতিবিদ্যার বিগত 5টি ক্লাস তোমরা খুব ভালোভাবে শেষ করেছো। আজকের ক্লাসটার মাধ্যমে আমরা স্থিতিবিদ্যার বেসিক আলোচনা প্রায় শেষ, প্রথম অধ্যায়ের অর্থাৎ 8.1-এর বেসিক ক্লাস শেষ। এর পরবর্তী ক্লাসটাতে আমরা কি করব, এই সূত্রগুলো বা এই বেসিক ক্লাসের উপর ভিত্তি করে আমরা স্থিতিবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা সমাধান করব। তো চলো, আজকের ক্লাসে আমরা যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেগুলো হলো বল জুটের লব্ধি, অর্থাৎ লম্বাংশের সাহায্যে সমতলে একটি বিন্দুতে অনেকগুলো বল যদি ক্রিয়াশীল হয় তাহলে সেই বলগুলোর লব্ধি আমরা কিভাবে নির্ণয় করব সেটা নিয়ে আলোচনা করব এবং একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য এমএন উপপাদ্য নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই বল জুটের লব্ধি নিয়ে আলোচনা করি। তো লক্ষ্য করো, বল জুটের লব্ধি বলতে আমরা বুঝবো যে কোনো বিন্দুতে অনেকগুলো বল যদি ক্রিয়াশীল হয়, অনেকগুলো বল বলতে আমরা বুঝবো 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো কোনো বিন্দুতে যদি দুটি বল ক্রিয়াশীল হয় তাহলে আমরা লম্বাংশের সূত্র আমরা শিখেছি। তাহলে আজকে আমরা দুটি বিন্দুতে 2-এর অধিক 3 4 5 6 এরকম বলের যদি ক্রিয়াশীল হয়, মনে করলাম ও এ বরাবর একটি বল P1, ও এ বরাবর একটি বল P1, ও বি বরাবর একটি বল P2, ও বি বরাবর একটি বল P2 এবং ও সি বরাবর একটি বল, ও সি বরাবর একটি বল P3 এবং ও ডি বরাবর একটি বল, ও ডি বরাবর একটি বল, ও ডি বরাবর একটি বল P4, ও ই বরাবর একটি বল, ও ই বরাবর একটি বল P5 ক্রিয়াশীল। ঠিক আছে, তাহলে এই বলগুলোর লব্ধির মান আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে মনে করলাম এই ও বিন্দুতে ও এক্স একটি নির্দিষ্ট দিক এবং ও ওয়াই একটি নির্দিষ্ট দিক, ও ওয়াই একটি নির্দিষ্ট দিক যারা পরস্পর কি উপর লম্ব, অর্থাৎ ও এক্স আর ও ওয়াই পরস্পর উপর লম্ব দিক আমরা কল্পনা করলাম। তাহলে এই ও এক্সের সাথে এই ও এ বরাবর যে P1 বল মনে করলাম আলফা 1 কোণ উৎপন্ন করে, P2 বল আলফা 2 কোণ উৎপন্ন করে, P3 বল আলফা 3 কোণ উৎপন্ন করে, P4 বল আলফা 4 কোণ উৎপন্ন করে, P5 বল আলফা 5 কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এই 4টি বলে, এই 5টি বলের একটা লব্ধি বল আছে। সেই লব্ধি বলটা জানি না কত, সেই লব্ধি বলটির নাম দিলাম আমরা P। সেই লব্ধি বলটির নাম দিলাম আমরা P, যা কোন বিন্দুতে ক্রিয়াশীল, ও বিন্দুতে ক্রিয়াশীল এবং কোন বরাবর ক্রিয়াশীল, আমরা মনে করলাম যে ও জি বরাবর ক্রিয়াশীল। ও জি বরাবর এদের লব্ধি বল কি ক্রিয়াশীল? পি বল ক্রিয়াশীল। ঠিক আছে, তাহলে এই পি বলটির লব্ধির মান আমাদের কি করতে হবে, বের করতে হবে, অর্থাৎ পি এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে ও বিন্দুতে অনেকগুলো বল ক্রিয়াশীল, P1 P2 P3 P4 P5 এরকম 5টি বল ক্রিয়াশীল। এই 5টি বলের আমরা কি করব, লব্ধির মান নির্ণয় করব। তাহলে আমরা বর্ণনায় লিখব, মনে করি ও বিন্দুতে ও এ, ও বি, ও সি, ও ডি এবং ও ই বরাবর যথাক্রমে P1 P2 P3 P4 P5 বলগুলো ক্রিয়াশীল। এদের লব্ধি বল পি, এদের লব্ধি বল পি। আমাদের এই পি এর মানটাই আমাদের কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, এই পি মনে করি ও এক্স ও ওয়াই, মনে করি এই ও এক্স এবং ও ওয়াই নির্দিষ্ট দিক যারা পরস্পরের উপর লম্ব। কারণ আমরা লম্বাংশের উপপাদ্যে পড়েছিলাম যে কোনো বলের যদি আমরা লম্বাংশ বের করতে চাই, সেই বলের লম্বাংশটা একটা নির্দিষ্ট দিকে হইতে হবে
এবং সেই নির্দিষ্ট দিকটা যদি ভূমি বরাবর হয় এবং উলম্ব বরাবর হয়, অর্থাৎ ভূমি বরাবর দিক আর উলম্ব বরাবর দিক দুটি পরস্পরের উপর কী করতে হবে, লম্ব থাকতে হবে। যে কারণে আমরা দুইটা নির্দিষ্ট দিক নিলাম, একটা ও এক্স এবং একটা ও ওয়াই। এই নির্দিষ্ট দিক দুটি পরস্পরের উপর কি লম্ব। ঠিক আছে, তাহলে আমরা মনে করি এই যে P1 P2 P3 P4 P4 P5 বলগুলি ও এক্স দিকের সাথে আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 আলফা 5 কোণ উৎপন্ন করে, আলফা 5 কোণ উৎপন্ন করে এবং এদের লব্ধি বল পি ও এক্সের সাথে আলফা কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে লব্ধি বল পি বলটা ও এক্সের সাথে কি কোণ উৎপন্ন করে, আলফা কোণ উৎপন্ন করে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বর্ণনাটুকু বুঝতে পারছো। মনে করি ও বিন্দুতে ও এ, ও বি, ও সি, ও ডি, ওই বরাবর 5টা বল P1 P2 P3 P5, এই বলগুলো ক্রিয়াশীল। এই 5টা বলের লব্ধি আমরা জানি না কত হবে, সেটা আমাদের বের করতে হবে। সেই বলটাই ধরে নিচ্ছি কত, পি বল, যা কোন বরাবর ক্রিয়াশীল, যা ওজি বরাবর ক্রিয়াশীল। ঠিক আছে, ওজি বরাবর ক্রিয়াশীল। এখন লক্ষ্য করো, মনে করি এই 5টি বলের যে লম্বাংশ অবশ্যই কী করতে হবে, একটি নির্দিষ্ট দিকে নিতে হবে। তাহলে এই বলগুলোর লম্বাংশ যদি ভূমি বরাবর হয়, অর্থাৎ ও এক্স এবং ওয়াই বরাবর হয়, তাহলে এই লম্বাংশের দিকগুলো অবশ্যই কী হইতে হবে, পরস্পর উপর লম্ব হইতে হবে। যে কারণে আমরা কি করলাম, ও এক্স আর ও ওয়াই নির্দিষ্ট দিক, যারা পরস্পরের উপর লম্ব। ঠিক আছে, তাহলে এখন P1 P2 P3 আর P4 P5 এই বলগুলো ও এক্স দিকের সাথে আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 আলফা 5 কোণ উৎপন্ন করে। এই আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 আলফা 5 কোণ উৎপন্ন করে। ঠিক আছে, আলফা 5 কোণ উৎপন্ন করে, আলফা 5টা আমরা এখানে দিই, আলফা 5 কোণ উৎপন্ন করে। এবং এদের যে লব্ধি পি বল ছিল, যা ও এক্সের সাথে কী করে, আলফা কোণ উৎপন্ন করে। আমরা জানি, লক্ষ্য করো, আমরা জানি কোনো নির্দিষ্ট দিকে কতকগুলো বলের লম্বাংশের সমষ্টি ওই নির্দিষ্ট দিকে বলগুলোর লব্ধি বলের লম্বাংশের সমান, লব্ধি বলের লম্বাংশের সমান। আমরা এই উপপাদ্যটা কিন্তু পড়ে আসছি, লম্বাংশের উপপাদ্য পড়ে আসছি। একটি নির্দিষ্ট দিকে দুটি বলের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি ওই নির্দিষ্ট দিকে ওই বল দুটি লব্ধির লম্বাংশের সমান। তাহলে আমরা এখানে কি লিখলাম, কোনো নির্দিষ্ট দিকে কতকগুলো বল বলতে কি 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা হইতে পারে। কতকগুলো বলের লম্বাংশের সমষ্টি ওই নির্দিষ্ট দিকে বলগুলোর লব্ধি বলের লম্বাংশের কি হবে, সমান। তাহলে আমরা এই যে সূত্রটা আমরা লিখলাম, লম্বাংশের সূত্রটা লিখলাম, এই সূত্রটা ব্যবহার করে আমরা বলতে পারি ও এক্স বরাবর বলগুলোর লম্বাংশ, ও এক্স বরাবর বলগুলির লম্বাংশ নিয়ে পাই P1 cos আলফা 1। তাহলে এই ও এক্স বরাবর P1 বলের লম্বাংশ কত আসবে, বল ইন্টু বলের ক্রিয়ারেখা এবং নির্দিষ্ট দিকের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। তো এইটা আমরা কিন্তু এর আগে চ্যাপ্টারে পড়ছি, বলের লম্বাংশে পড়ছি P1 cos আলফা। তাহলে P2 বলের লম্বাংশ কত আসবে, P2 cos আলফা 2। P3 বলের কি আসবে, P3 cos আলফা 3। P4 বলের কি আসবে, P4 cos আলফা 4। P5 কি আসবে,
P5 cos আলফা 5, ঠিক আছে। এই 5টা বলের লম্বাংশ ও এক্স বরাবর এত 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 এত, এইগুলোর বীজগাণিতিক সমষ্টি হবে এই বলগুলোর লব্ধি বল যে ছিল পি বল ও এক্সের সাথে যে লম্বাংশ উৎপন্ন করবে তার সমান। তার মানে পি বল ও এক্সের সাথে কতটুকু লম্বাংশ উৎপন্ন করবে, পি কজ আলফা অর্থাৎ এইটুক সমান হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা পি কজ আলফা সমান লিখতে পারি, পি কজ আলফা সমান এই সবগুলোর যোগফল লিখতে পারি। তাহলে P1 কজ আলফা 1 প্লাস P2 কজ আলফা 2 প্লাস P3 কজ আলফা 3, P3 কজ আলফা 3 প্লাস P4 কজ আলফা 4, P4 কজ আলফা 4 প্লাস P5 কজ আলফা 5, ঠিক আছে। এখন এই লম্বাংশগুলো সবগুলো লম্বাংশ যোগ করলে একটা মান আসবে, সেই মানটা আমরা কত ধরলাম, এক্স, এটা আমরা ধরে নিলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, ঠিক আছে। এইবার লক্ষ্য করো, যদি সেই নির্দিষ্ট দিকটা ও এক্সের উপর লম্ব বরাবর হয়, তাহলে ও এক্সের উপর লম্ব বরাবর লম্বাংশ নিয়ে পাই, শিক্ষার্থীরা লক্ষ্য করো, যদি সেই নির্দিষ্ট দিকটা ও এক্সের উপর লম্ব বরাবর হয়, তাহলে আমাদের লম্বাংশগুলো কি আসবে, P1 cos 90 মাইনাস আলফা 1 প্লাস P2 cos 90 মাইনাস আলফা 2। কীভাবে হলো 90 মাইনাস আলফা 1? এই যে P1 বলটা ছিল আমাদের, P1 বল ছিল কত, এখানে এই দিকে ছিল আলফা 1, তাহলে এই পাশে কোণ কত আসবে, টোটাল কোণটা ছিল 90, এই পাশে আসবে 90 মাইনাস আলফা 1, তাহলে তার জন্য ওই দিক বরাবর লম্বাংশ কত আসবে, পি বল ইন্টু বলের ক্রিয়ারেখা এবং এদের মধ্যবর্তী কোণের এবং নির্দিষ্ট দিকের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। তাহলে P2 এর ক্ষেত্রে এরকম হবে, P3 এর ক্ষেত্রে কত আসবে, P3 cos 90 মাইনাস আলফা 3, 90 মাইনাস আলফা 3, P4 এর ক্ষেত্রে কত আসবে, P4 cos 90 মাইনাস আলফা 4, P5 এর ক্ষেত্রে কি আসবে, P5 cos 90 মাইনাস আলফা 5 ইকুয়াল কি হবে, এই 5টি বলের যে লম্বাংশ লব্ধি ছিল পি বলটি ও এক্সের সাথে কত গুণ উৎপন্ন করছে, আলফা, তাহলে ও এক্সের উপর যে লম্ব বরাবর দিক ছিল ও এর সাথে কোণ উৎপন্ন করবে কত, 90 মাইনাস আলফা, তার মানে P cos 90 মাইনাস আলফা। তাহলে cos 90 মাইনাস থিটা সমান আমরা জানি সাইন থিটা, তাহলে P সাইন আলফা হয়ে যাবে, এটা এই পাশে টাকে লিখতেছি, এইখানে কি হয়ে যাবে বলতো, ইকুয়াল P1 সাইন আলফা 1, P2 সাইন আলফা 2, P3 সাইন আলফা 3, P4 সাইন আলফা 4, P5 সাইন আলফা 5। লক্ষ্য করো, এই যে 5টি বলের লম্বাংশ আমরা বের করলাম, এই সবগুলো যোগ করলে তো একটা ফল আসবে, সেই ফলটার নাম দিলাম কি, ওয়াই, আমরা সেটা ধরে নিছি, ঠিক আছে। এটা কয় নং সমীকরণ, 2 নং সমীকরণ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের তো লব্ধির মান বের করতে হবে বা লব্ধির দিক বের করতে হবে। এবার 1 নং আর 2 নং যদি বর্গ করে যোগ করি, 1 নং আর 2 নং বর্গ করে যোগ করি, কি আসবে, P স্কোয়ার cos স্কোয়ার আলফা প্লাস P স্কোয়ার sin স্কোয়ার আলফা ইকুয়াল, এই পাশে ছিল বলগুলো, সবগুলো বলে লব্ধি ছিল, সবগুলো বলে লম্বাংশের মান ছিল এক্স, লম্বাংশের যোগফল ছিল এক্স, আর পরের ক্ষেত্রে কী পাইছিলাম আমরা, ওয়াই, তার মানে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে যদি আমরা বর্গ করি, এখানে কমন নিলে থাকবে P স্কোয়ার সাইন স্কোয়ার, কমন নিলে কি আসবে, P স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে হবে P স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সুতরাং P ইকুয়াল হবে √P স্কোয়ার √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই ছিল বলগুলোর লব্ধির মান। এখন যদি আমরা লব্ধির দিকটা বের করতে চাই, এটা হলো লব্ধির মান, বলগুলোর লব্ধির মান, ঠিক আছে। এখন যদি আমরা কি বের করতে চাই, দিক বের করতে চাই, দিক মানে হলো এই লব্ধি বলটি নির্দিষ্ট দিকের সাথে কত অ্যাঙ্গেলে আছে, মানে কোন নির্দিষ্ট দিকের সাথে কত অ্যাঙ্গেলে আছে। যদি ও এক্সের সাথে কল্পনা করি, তাহলে আমাদের কি করতে হবে, 2 নংকে 1 নং দ্বারা কি করে দিব, ভাগ করব, 2 নং ভাগ 1 নং, আমরা এই স্টেপটা লিখতেছি, 2 নং ভাগ 1 নং। 2 নংকে ছিল
পি সাইন আলফা, 1 নঙ্গে ছিল পি কজ আলফা ইকুয়াল ওয়াই বাই এক্স। ঠিক আছে, ওয়াই বাই এক্স মানে পি পি কাটা থাকবে টেন আলফা ইকুয়াল ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। সুতরাং আলফা ইকুয়াল হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এই ওয়াই বাই এক্স এটাই ছিল আমাদের কি লব্ধির দিক। অর্থাৎ আমরা কি পাইলাম, কতগুলো এক বিন্দুতে যদি অনেকগুলো বল ক্রিয়াশীল হয় অর্থাৎ বল জোট ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধির মান হবে এত এবং লব্ধির দিক হবে এত, এবং আমাদের প্রক্রিয়াটা এই এক নির্দিষ্ট দিক বরাবর লম্বাংশগুলো বের করব এবং নির্দিষ্ট দিকের লম্ব বরাবর বলগুলো লম্বাংশ বের করব, পরে ক্যালকুলেশন করে আমরা ওই লব্ধির মানটা নির্ণয় করবো। এটাই ছিল বলদের লব্ধির মান নির্ণয়। ঠিক আছে, যদি এক বিন্দুতে অনেকগুলো বল ক্রিয়াশীল হয় অর্থাৎ বল জোটের লব্ধির মান নির্ণয়। শিক্ষার্থীরা আশা করি তোমরা বল জোটের লব্ধির মান নির্ণয় বুঝতে পারছো। এইবার আমরা আরেকটি অঙ্ক করতে চাচ্ছি, আরেকটি উপপাদ্য আমরা প্রমাণ করতে চাচ্ছি, সেটা হলো এমএন উপপাদ্য। এবারের টপিক আমাদের এমএন উপপাদ্য। এমএন উপপাদ্য, এমএন উপপাদ্য, এমএন উপপাদ্য। লক্ষ্য করো এমএন উপপাদ্যটা কি। এমএন উপপাদ্যটা হলো যে মনে করি ও এ বরাবর একটি বল এম ও এ এবং ও বি বরাবর একটি বল এন ও বি, মনে করি ও বিন্দুগামী ও এ বরাবর একটি বল হলো এম ও এ, আরেকটি বল হলো এন ও বি। এবার এ কমা বি যোগ করলে এ বি, এই এ বিকে সি বিন্দু এমনভাবে বিভক্ত করছে যেন সি এ ইকুয়াল এন এবং সি বি ইকুয়াল এম হয়। অর্থাৎ এ সি বাই বিসি, এ সি বাই বিসি ইকুয়াল এন বাই এম, অর্থাৎ এম এ সি ইকুয়াল এন বিসি আকারে সে কী করলো, বিভক্ত করলো। আমি আবারও বলতেছি এমএন উপপাদ্যটা কি। মনে করি ও বিন্দুতে ও এ এবং ও বি বরাবর যথাক্রমে এম ও এ এবং এন ও বি বল দুটি ক্রিয়াশীল। এ বি রেখাকে সি বিন্দু এমনভাবে বিভক্ত করে যেন কি হয়, এম এস সি ইকুয়াল এন বি সি হয়। তাহলে এই বল দুটির লব্ধি বল হবে এম প্লাস এন ও সি, এম প্লাস এন ও সি। ঠিক আছে, এই বল দুটি লব্ধি বল হবে এম প্লাস এন ইন্টু ও সি। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের এমএন উপপাদ্য। তাহলে এমএন উপপাদ্যটা কি আমরা সেটা লিখবো, পরে প্রমাণ করব। এমএন উপপাদ্য মনে করি ও বিন্দুগামী বা ও বিন্দুতে ও এ ও ও বি বরাবর যথাক্রমে এম ও এ ও এন ও বি বলদ্বয় ক্রিয়াশীল। এ বি রেখাকে সি বিন্দু এমনভাবে বিভক্ত করে এই সি বিন্দু এ বি রেখাকে এমনভাবে বিভক্ত করে যেন এসি বাই বিসি ইজ ইকুয়াল টু এন বাই এন হয়। অর্থাৎ এম ইন্টু এসি ইকুয়াল এন ইন্টু বিসি হয়। সুতরাং বলদ্বয়ের লব্ধি বল এম প্লাস এন ইন্টু ওসি হয়, যাকে এমএন উপপাদ্য বলে। শিক্ষার্থীরা লক্ষ্য করো এমএন উপপাদ্য, এটা না লিখলেও হবে এমএন উপপাদ্য, এটা না লিখলেও হবে, আমরা জাস্ট বোঝানোর জন্য লাস্টে লিখলাম যাকে এমএন উপপাদ্য বলে। তাহলে এমএন উপপাদ্যটা কি, মনে করি ও বিন্দুতে ও এ বরাবর এম ইন্টু ও এ এবং ও বি বরাবর এন ইন্টু ও বি দুটি বল ক্রিয়াশীল। এই দুটি বল ক্রিয়াশীল হওয়াতে
এ বি, এ আর বি যোগ করলে এ বি রেখাকে সি বিন্দুটি এমনভাবে বিভক্ত করছে যেন এই বলের যে ধ্রুবকটা ছিল আর এই বলের যে ধ্রুবকটা ছিল এই ধ্রুবকের অনুপাতে কি করছে, সি বিন্দুটি এ বি রেখাকে বিভক্ত করছে। এবং এসি ইকুয়াল এন আর বিসি ইজ ইকুয়াল টু এম, অর্থাৎ এসি বাই বিসি ইজ ইকুয়াল টু এন বাই এম, যা গুণ করলে আর গুণ করলে কি আসবে, এম ইন্টু এসি ইকুয়াল এন ইন্টু বিসি হয়। তাহলে এই দুটি বলের লব্ধি বল হবে এম প্লাস এন ইন্টু ওসি, এম প্লাস এন ইন্টু ওসি, অর্থাৎ এই বল আর এই বলের লব্ধি বল হবে এম প্লাস এন ইন্টু ওসি, যাকে এম এন উপপাদ্য বলা হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা এই উপপাদ্যটি কী করব, প্রমাণ করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে আমরা এটার উপপাদ্যর বর্ণনা লিখলাম, এবার প্রমাণ করব আমরা। তাহলে প্রমাণে কি আসবে, প্রমাণ ওই আগের মতোই মনে করি ও এ ও বি বরাবর যথাক্রমে এম ইন্টু ও এ ও এন ইন্টু ও বি বলদ্বয় ক্রিয়াশীল। এ কমা বি যোগ করি, এ কমা বি কী করলাম, যোগ করি, এ কমা বি যোগ করি, যাকে সি বিন্দু, যাকে বলতে কাকে বোঝানো হয়েছে, এ বি কি সি বিন্দু এসি বাই বিসি ইকুয়াল এন বাই এম, বা এম ইন্টু এসি ইকুয়াল এন ইন্টু বিসি অনুপাতে বিভক্ত করে ও কমা সি যোগ করি, আমরা কিন্তু আগে চিত্র আঁকে রাখছি, তারপরে বললাম ও কমা সি কী করলাম, যোগ করি। এইবার লক্ষ্য করো, তাহলে এই যে ত্রিভুজ ও এ সি এ ভেক্টর যুগ সূত্র অনুসারে কি পাই, ভেক্টর যুগ সূত্রানুসারে কি পাই বলতো, ওএসি ত্রিভুজ ওএসি এ ভেক্টর যুগের সূত্র অনুসারে পাই আমরা ও এ যুগ এসি, ও এ যুগ এসি, ও এ যুগ এসি ইকুয়াল পাবো ওসি। ঠিক আছে, আমরা যদি ওই পক্ষে এম দ্বারা গুণ করি, এম ইন্টু ও এ, এম দ্বারা কেন গুণ করলাম, কারণ আমার এই বলটার মধ্যে ছিল ও এ বরাবর যে বলটা ছিল সেই বলটা ছিল এম ইন্টু ও এ, কিন্তু আমাদের এখানে ও এ আসছিল, তাই এম দ্বারা গুণ করলে ও এ, এম ইন্টু ও এ প্লাস এম ইন্টু এসি ইকুয়াল এম ইন্টু ওসি, এটা 1 নং সমীকরণ। অনুরূপভাবে এইবার যদি আমরা ও বিসি একটা ত্রিভুজ আছে, তাহলে ত্রিভুজ এ বিসি এ ভেক্টর যুগ সূত্র অনুসারে আমরা লিখতে পারি ও বি প্লাস বিসি ইকুয়াল ওসি। আমরা যদি এন দ্বারা গুণ করি তাহলে কি হবে, এন ইন্টু ও বি, এন দ্বারা কেন গুণ করলাম, কারণ ও বি বরাবর এন ও বি ছিল, এখানে এন দ্বারা গুণ করলে এন ও বি হয়, তাহলে এন বিসি ইকুয়াল এন ও সি। ঠিক আছে, এটা কয় নং সমীকরণ, 2 নং সমীকরণ দিলাম। এইবার আমরা কি করব, 1 নং আর 2 নং যদি যোগ করি, লক্ষ্য করো 1 নং ও 2 নং যদি যোগ করি, 1 নং যোগ 2 নং হতে পাই, 1 নং আর 2 নং যদি যোগ করি তাহলে আসবে এম ইন্টু ও এ প্লাস এন ইন্টু ও বি প্লাস এন ইন্টু এসি প্লাস এম ইন্টু এসি এন ইন্টু বিসি ইকুয়াল এম ও সি প্লাস এন ও সি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এইবার লক্ষ্য করো আমাদের যে প্রদত্ত সত্য ছিল, প্রদত্ত সত্যে কিন্তু এম ইন্টু এসি আর এন ইন্টু বিসি সমান ছিল, তার মানে এন ইন্টু এইটুকের মান আর এইটুকের মান যোগ করলে যোগফল কী ছিল, এই দুইটার মান কী ছিল, সমান ছিল। তাহলে এইটুকের পরিবর্তে যদি আমরা
একটার পরিবর্তে আরেকটা বসাই এবং এদের দিক ছিল বিপরীত, ঠিক আছে। একটা ছিল এসি, একটা ছিল বিসি। আমরা ভেক্টর যুগ যখন এখানে প্রয়োগ করছি তখন এসি আর বিসি কি ছিল, বিপরীত দিক, এবং এদের মান কি ছিল, সমান ছিল। তার মানে এই দুইটার যোগফল কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে থাকবে কি এম ইন্টু ও এ প্লাস এন ইন্টু ও বি ইকুয়াল, এই পাশে যদি আমরা ওসি কমন নিই তাহলে থাকবে এম প্লাস এন ইন্টু ওসি, এম প্লাস এন ইন্টু ওসি, যেহেতু এমএসসি ইকুয়াল এনবিসি আমাদের সমান ছিল, এমএসসি এবং এনবিসি সমান ছিল এবং এদের দিক কী ছিল, বিপরীতমুখী ছিল। তাইলে তাদের যোগফল কী হবে, যোগফল 0 হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এইটুকের মান 0 হয়ে যাবে। সুতরাং আমরা লিখতে পারি এমএসসি প্লাস এনবিসি ইকুয়াল 0, ঠিক আছে। যেহেতু এই দুইটা সমান আমাদের সত্যি দেওয়া ছিল, তাহলে এইটুকের মান কী হবে, 0 হয়ে যাবে। এইটুকের মান যদি 0 হয় তাহলে এত ইজিক্যাল টু এত হয়। তাহলে এই যে ও বিন্দুতে ও এ বরাবর এম ও এ এবং ও বি বরাবর এন ও বি বল দুটি যে ক্রিয়াশীল হয়েছিল, সেই ক্রিয়াশীল বল দুটির লব্ধি বল কত পাইছি আমরা, ওই এম প্লাস এন ইন্টু এসির সমান পাইছি, যেখানে সি বিন্দুটা এ বি রেখাকে কী করছে, n:n অনুপাতে n:m অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এই এম ও এ এবং এন ও এ এই বল দুটির লব্ধি বল আমরা পেলাম এম প্লাস এন ইন্টু ওসি, যা ওসি বরাবর ক্রিয়াশীল। ক্লিয়ার বিষয়টা, ঠিক আছে। তাইলে আমরা এই এম এন উপপাদ্যটা আমরা শিখতে পারবো, আশা করি সকলেরই পারার কথা। তাহলে আমরা কি শিখলাম আজকে, বল জুটের লব্ধি শিখলাম, অর্থাৎ এক বিন্দুতে ক্রিয়াশীল অনেকগুলো বল যদি ক্রিয়াশীল হয়, এদের লব্ধির মান এবং লব্ধির দিক আমরা কিভাবে শিখলাম, যাকে আমরা বল জুটের লব্ধি হিসেবে আমরা চিনছি বা বল জুটের দিক, লব্ধির দিক হিসেবে চিনলাম। আর একটা উপপাদ্য শিখছি, সেই উপপাদ্যটা ছিল এম এন উপপাদ্য, ঠিক আছে। তাহলে এই দুটি উপপাদ্য তোমরা ভালোভাবে পড়ে আসবে। আমরা লেকচার 6 নেক্সট ক্লাসে, আমরা স্থিতিবিদ্যার নেক্সট ক্লাসে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে, এই মৌলিক বেসিক উপপাদ্যগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করব। আশা করি সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকেই আবারও অনলাইন ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা।